শোনো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা তোমাদের সিলেবাস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে অত্যন্ত মজাদার একটা বিষয়। তবে মূল বিষয় প্রবেশ করার আগে তোমাদের একটা কথা বলা প্রয়োজন। তোমরা সবাই এই চ্যানেলটা দেখছো, উপভোগ করছো, সবই ঠিক আছে, কিন্তু কেউই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। এর ফলে আমরা নতুন ভিডিও তৈরি করার সেই উৎসাহটাও পাচ্ছি না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তাহলে যখনই আমরা নতুন ভিডিও এখানে আপলোড করব তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তাহলে প্রথমেই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তারপর আমাদের সঙ্গে আমাদের আজকের আলোচনা শুনতে থাকো। আজ আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লীন তাপ। এখন ধরা যাক কোনো একটা পাত্রে কিছুটা বিশুদ্ধ জল রেখে তার ঠিক উপরিতলে ওপরে একটা থার্মোমিটারের পারদের বাল্বটাকে ঝুলিয়ে রাখা হলো, যাতে করে জলের উপরিতল থেকে যে বাষ্প নির্গত হবে তার তাপমাত্রা সেই থার্মোমিটার সঠিকভাবে পরিমাপ করতে পারে। এবার একটি বার্নারের সাহায্যে এই জলটিকে উত্তপ্ত করা হতে থাকলো, আর তার থেকে নির্গত বাষ্পের তাপমাত্রা সেই থার্মোমিটারের সাহায্যে রেকর্ড হতে থাকলো। এবার দেখা যাবে খুব স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে তাপ সংযুক্ত করার সাথে সাথেই বাষ্পের বা ওই জলের তাপমাত্রা বাড়তে থাকবে। এইভাবে একসময় ওই সমস্ত পরিমাণ জলটি সমানভাবে একটি নির্দিষ্ট উষ্ণতার জলে পরিণত হয়ে যাবে, কারণ আমরা জানি সেই জলের মধ্যে পরিচলন পদ্ধতিতে তাপ সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে, বা বলা ভালো সেই জলের অণুগুলো বার্নার সংলগ্ন জায়গা থেকে তাপ সংগ্রহ করে অপেক্ষাকৃত শীতল অংশে ছুটে যাবে, আর শীতল অংশ থেকে ঠান্ডা অণুগুলো চক্রাকারে উত্তপ্ত অংশে এসে পুনরায় তাপ সংগ্রহ করবে। এটাই হলো স্বাভাবিক পরিচলন পদ্ধতিতে তরল পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালন পদ্ধতি। কি আমরা কিন্তু আগের ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমাদের মনে আছে তো? যদি মনে না থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে ওই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে রিভাইজ করে নিও কিন্তু। যাই হোক, এবারে আমরা আসি আজকের প্রসঙ্গে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো লীন তাপ। আমরা আগে একটা সহজ পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা আলোচনা করেছিলাম। এখন সেই জলের তাপমাত্রা যেই না তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে তখন আমরা দেখব সেই জল থেকে ঠিক ওপরে রাখা থার্মোমিটারে আর কোনো তাপমাত্রা বাড়ছে না। এদিকে স্ফুটনাঙ্কে পৌঁছবার সাথে সাথেই সেই জলের স্ফুটন শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সেই জলটাকে বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া তো আর বন্ধ হয়নি, তাহলে সেই তাপ যাচ্ছে কোথায়? এবার আসি এই উত্তরে। এই তাপটি তখন ওই জলের স্ফুটন অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু জলের তাপমাত্রা একই রয়ে গেছে। যখন সম্পূর্ণ জলটি বাষ্পে পরিণত হবে তখনই সেই বাষ্পের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এই কারণেই এই তাপটিকে বলা হয় লীন তাপ, কারণ থার্মোমিটার স্কেলে এর কোনো প্রকাশ থাকে না। সম্পূর্ণ তাপটাই ব্যবহৃত হয়ে যায় পদার্থের অবস্থার অন্তরের কাজে। এক্ষেত্রে যেমন সেই জলের স্ফুটন, যার মাধ্যমে তরল জল 100 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার জল থেকে সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত হয়, একেই বলে পদার্থের অবস্থান্তরের লীন তাপ। তাহলে এই লীন তাপ কত প্রকারের হতে পারে তোমাদের কি মনে হয়? আচ্ছা, আমি না হয় এক এক করে বলে দিচ্ছি। 1. কঠিন পদার্থের গলনের লীন তাপ, অর্থাৎ কিনা যখন কোনো কঠিন পদার্থ গলে গিয়ে তার তরল অবস্থায় পরিণত হয় সেই লীন তাপ। উদাহরণ হিসেবে তোমরা ধরতে পারো বরফ থেকে তরল জলে পরিণত হয়। 2. বাষ্পীভবনের লীন তাপ, মানে যখন পদার্থের তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর ঘটে সেই লীন তাপ। উদাহরণ, জল ফুটে বাষ্পে পরিণত হওয়া। 3. কঠিনীভবনের লীন তাপ, যখন কোনো তরল পদার্থ তাপ ত্যাগ করে তার কঠিন অবস্থায় পরিণত হয় সেই অবস্থার লীন তাপ, যেমন জল থেকে বরফে পরিণত হওয়া। আর শেষ পর্যন্ত 4. ঘনীভবনের লীন তাপ, কোনো বাষ্পীয় অবস্থা থেকে ঘনীভূত হয়ে যখন তরল পদার্থে রূপান্তরিত হয় সেই লীন তাপ। উদাহরণ, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হওয়া।
নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এতক্ষণ তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো লীন তাপের প্রয়োগ শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন করার জন্যই নয়। এবার যদি আমরা এই লীন তাপের একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে এইরকম দাঁড়াবে, যদি বলা হয় বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম ওজন, তবে এর অর্থ হলো 0°C উষ্ণতার একটা কঠিন বরফের টুকরোকে সম্পূর্ণভাবে ওই একই উষ্ণতার তরল পদার্থে অর্থাৎ জলে পরিণত হতে প্রতি গ্রাম পিছু এই 80 ক্যালোরি করে তাপ গ্রহণ করতে হবে। আবার একই রকমভাবে সেই তরল অবস্থার জলটি যখন জমাট বেঁধে কঠিন হয়ে বরফে পরিণত হবে, তখন এই একই পরিমাণে তাপ বর্জিত হবে কঠিনীভবনের লীন তাপ হিসেবে। কি এবার বুঝতে পেরেছো তো? তাহলে এবার আসা যাক লীন তাপের গণনা কাকে বলে সেই প্রসঙ্গে। ধরা যাক m ভরের কোনো বস্তুর কোনো অবস্থার পরিবর্তনের জন্য q পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয়, তাহলে প্রতি একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লীন তাপ হলো q/m। আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি আর বস্তুর ভরের একক হলো গ্রাম। তার মানে লীন তাপের একক হবে ক্যালোরি পার গ্রাম। এবং একই রকমভাবে এসআই পদ্ধতিতে লীন তাপের একক হবে জুল পার কেজি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে বেশিরভাগ আলোচনাই করলাম বরফ থেকে জল এবং জল থেকে বরফ অবস্থার পরিবর্তন প্রসঙ্গ নিয়ে। এবার যদি জলের স্ফুটনাঙ্কের ক্ষেত্রটা আমরা বিবেচনা করি, তবে দেখতে পাবো জলের স্ফুটনের জন্য এক বায়ুমণ্ডলীয় চাপে প্রয়োজনীয় লীন তাপ সিজিএস পদ্ধতি অনুসারে প্রায় 537 ক্যালোরি প্রতি গ্রাম অথবা 2260 কিলো জুল প্রতি কেজি বা 2260 জুল প্রতি গ্রাম। এক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের বারে বারেই মাথায় আসবে, আর সেটা হলো জলের ক্ষেত্রে এই বাষ্পীভবনের লীন তাপের পরিমাণ এত বেশি কেন হয়? উদাহরণ হিসেবে বলা যায় আমাদের আরেকটি অতি পরিচিত দ্রাবক হলো ইথাইল অ্যালকোহল। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ইথাইল অ্যালকোহল স্ফুটনাঙ্ক 78.4 ডিগ্রি সেলসিয়াসে ইথাইল অ্যালকোহলের স্ফুটনের লীন তাপ প্রায় 850 জুল প্রতি গ্রাম। অর্থাৎ বুঝতেই পারছো সেটি জলের স্ফুটনের লীন তাপ অপেক্ষা অনেকটাই কম। এখন কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন এসেই যায়, জলের এই অত্যধিক বেশি স্ফুটনের লীন তাপের কারণ কি? বিজ্ঞানীরা পরীক্ষার সাহায্যে দেখেছেন এর জন্য দায়ী হলো জলের অণুগুলোর মধ্যের অত্যাধিক শক্তিশালী হাইড্রোজেন বন্ড। তার কারণ স্ফুটনের পরে বাষ্পীয় অবস্থায় পৌঁছে জলের প্রতিটা অণু পৃথক পৃথকভাবে অবস্থান করে, যেগুলি তরল অবস্থায় থাকাকালীন পরস্পরের সঙ্গে শক্তিশালী ত্রিমাত্রিক হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে থাকে। ফলে জলে স্ফুটনাঙ্কের সময় এই শক্তিশালী হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায় জলের প্রতিটা অণুকে পৃথক করার জন্য। এই ভেঙে যাওয়ার কারণে অনেকটা তাপশক্তি ব্যবহৃত হয়ে যায়। ফলে শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন নয়, পদার্থের ভিতরের আভ্যন্তরীণ হাইড্রোজেন বন্ধন ভাঙার কাজেও ব্যবহৃত হওয়ায় মোট প্রয়োজনীয় শক্তির পরিমাণ এতটা বেশি হয়ে যায়। অপরদিকে ইথাইল অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেনের বন্ধন থাকলেও তা জলের মতো ত্রিমাত্রিক জটিলাকৃতির হয় না, তাই ইথাইল অ্যালকোহলের লীন তাপের প্রয়োজনীয়তা জলের থেকে কম হয়। আশা করি তোমরা এই পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য ব্যবহৃত লীন তাপ ব্যাপারটা কি সেটা সঠিকভাবে বুঝতে পেরেছ। তাহলে এতক্ষণ ধরে আমরা যা শিখলাম সেগুলোকে যদি অল্প কথায় বলে নিই, তাহলে এরকম দাঁড়ায় বোধগম্য তাপের গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটলেও লীন তাপের গ্রহণে বা বর্জনে পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। লীন তাপের গ্রহণ বা বর্জনের পরিমাণ কোনো থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় না। আর কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লীন তাপের পরিমাণ প্রায় একই থাকে। পদার্থের অবস্থা এবং বাহ্যিক চাপ যদি একই থাকে, তাহলে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লীন তাপ প্রায় নির্দিষ্ট হয়। যেমন বরফ বা জলের গলন বা কঠিনীভবনের জন্য গৃহীত বা বর্জিত লীন তাপের পরিমাণ সিজিএস পদ্ধতিতে প্রায় 80 ক্যালোরি প্রতি গ্রাম আর এসআই পদ্ধতিতে 334 কিলোজুল প্রতি কেজি।
আবার একই রকমভাবে জলের ঘনীভবন বা বাষ্পীভবনের জন্য বর্জিত বা গৃহীত লিন তাপ 537 ক্যালোরি প্রতি গ্রাম বা 2260 কিলোজুল প্রতি কেজি। আজ তবে আপাতত এইটুকুই থাকলো। এরপর আমরা তোমাদের জন্য অন্য চ্যাপ্টারের ওপর আলোচনা নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থেকো কিন্তু।